কেশবনগর রাজ্যের একটি ছোট গ্রামে হরিরাম নামে একজন সরল, পরিশ্রমী এবং সৎ কৃষক তার স্ত্রী অর্চনার সঙ্গে খেতে বসেছিল। দেখো, এই বছর আমাদের ফসল খুব ভালো হবে। কারণ আমার পরিশ্রমের সঙ্গে এই ক্ষেতের মাটিতে তোমার পরিশ্রমের ঘামও মিশে আছে গো। না, গোটা গ্রামে শুধু তুমিই পরিশ্রমী আর সৎ। তোমার জমি কম হলেও তোমার হৃদয় অনেক বড়। কিছুক্ষণ পর দুজনে বাড়ি ফিরে গেল। আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি, বাড়িতে কাঠ শেষ হয়ে গেছে। চিন্তা করো না, কাল সকালে আমি জঙ্গলে গিয়ে কাঠ কাটবো। পরের দিন সকালে হরিরাম জঙ্গলে কাঠ কাটতে গেল। তিনি একটি গাছে কুড়ুল চালাতে যাচ্ছিলেন। তখনই দেখলেন ঝোপের মধ্যে একটি আহত বানর কাতরাচ্ছে। হে ভগবান, এই বানরকে মনে হচ্ছে কেউ খুব মারাত্মকভাবে আহত করেছে। নিশ্চয়ই কোনো বন্য জন্তু এর ওপর হামলা করেছে। আহা গো, বেচারার হাত রক্তে ভরা। হরিরাম বানরের পাশে বসে পড়লেন। কাশ তুমি কথা বলতে পারতে, তাহলে বলতে পারতে তোমার কষ্টটা ঠিক কোথায়। এখন তো তোমার হাতে রক্ত দেখা যাচ্ছে, কিন্তু তুমি যেভাবে ব্যথায় ছটফট করছো, কষ্টটা অন্য কোথাও আছে। ঠিক তখনই সেখানে একজন সাধু এসে পৌঁছলেন। তুমি কে আর বানরের সঙ্গে কি কথা বলছো? সাধু মহারাজ, আমি কাঠ কাটতে এসেছিলাম। এই আহত বানরকে দেখে আমার খুব মায়া হলো। মনে হচ্ছে কোনো বন্য জন্তু এর ওপর হামলা করেছে। এর হাত থেকে রক্ত পড়ছে, কিন্তু যেভাবে এটা ছটফট করছে, মনে হচ্ছে এর আর কোথাও কষ্ট আছে। খুব কম মানুষ আছে যাদের মনে জন্তুদের প্রতি মানবিকতা থাকে। এতটা বলে সাধু মন্ত্র পড়তে লাগলেন। হঠাৎ রঙিন কিরণের মাধ্যমে বানরের ক্ষত সেরে গেল। এখন এই বানর তোমাকে বলতে পারবে তার কষ্টটা ঠিক কোথায়। এতটা বলে সাধু সেখান থেকে চলে গেলেন। বানর উঠে দাঁড়ালো। আমার কাঁধে খুব ব্যথা। একটা সিংহ আমার উপর হামলা করেছিল। আমি বাঁচতে অন্য এক গাছে লাফিয়েছিলাম। সিংহের থাবা আমার হাতে লেগে গিয়েছিল আর আমার হাত আহত হয়েছিল, কিন্তু পড়ে যাওয়ায় আমার কাঁধে পুরোপুরি চোট লেগেছিল। তুমি তো একেবারে মানুষের কণ্ঠে কথা বলছো, এটা কিভাবে সম্ভব? যখন সাধু মন্ত্র পড়লেন তখন আমার মনে হলো যেন আমার মধ্যে কথা বলার শক্তি এসে গেছে। মনে হচ্ছে একটা সাধু মহারাজের অলৌকিক কাজ এটা। তুমি আমার বাড়িতে যাবে? তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, এখন আমি সব সময় তোমার সঙ্গ দেব। আর যেহেতু আমি মানুষের মতন কথা বলতে শুরু করেছি, তাই আমি অন্য বানরদের থেকে আলাদা হয়ে গেছি। তুমি আমার একটা আলাদা নাম রাখতে পারো। চলো, ঠিক আছে, আমি আজ থেকে তোমাকে গোলু বলে ডাকবো। হরিরাম গোলুকে নিয়ে বাড়ি ফিরলেন। আরে, তুমি জঙ্গল থেকে বানর কেন ধরে এনেছো? হরিরাম অর্চনাকে পুরো ঘটনা বলতে লাগলেন। সত্যি কি বানর কথা বলতে পারে? তুমি নিজেই জিজ্ঞাসা করো। তোমার নাম কি? আমার নাম গোলু। হরিরাম আমার প্রাণ বাঁচিয়েছে আর আমি এখন তার সঙ্গী এবং এখন তোমাদের পরিবারের একজন। অর্চনা বিস্মিত হয়ে পড়লেন।
সময় কেটে যেতে লাগলো। গোল্লুর উপস্থিতি বাড়িতে নতুন প্রাণ এনে দিয়েছিল। ধীরে ধীরে গোলু অর্চনার কাজে হাত বাটাতে লাগলো। গোলু এখন হরিরামের সত্যিকারের সঙ্গী হয়ে উঠেছিল। একদিন গোলু হরিরামকে বলল, হরিরাম, আমি এখন তোমার সঙ্গে খেতে যাব। গোলু, ক্ষেতের কাজ এতটা সহজ নয়, অনেক পরিশ্রম লাগে। আমিও সমান পরিশ্রম করব। ভয় শুধু এই যে গ্রামবাসীরা যদি তোমাকে কথা বলতে দেখে তাহলে তারা কি ভাববে। যখন আমি তোমার সঙ্গে প্রথম কথা বলেছিলাম তখন কি তুমি ভয় পেয়েছিলে? গোলু, এই পৃথিবীকে আমি চিনি, সবাই আমার মতো হয় না। পৃথিবীর সঙ্গে আমার কি? আমার তো শুধু তোমার সঙ্গে মতলব, কারণ আমি তোমার সঙ্গী। হরিরাম মুচকি হাসলেন। পরের দিন গোলুকে সঙ্গে নিয়ে খেতে গেলেন। কয়েকদিনের মধ্যেই গোলু কৃষিকাজে সবকিছু শিখে নিল। এখন সে হরিরামের সত্যিকারের সহায়ক হয়ে উঠেছিল। হরিরাম, আজকের মাটি খুব ভারী মনে হচ্ছে। গোলু, এখন তুমি একেবারে পাকা কৃষক হয়ে গেছো, মাটির পার্থক্য বুঝতে শুরু করেছো। গোলুর কথা এখন গ্রামে ছড়িয়ে পড়তে শুরু করেছিল এবং এই কথা শেষমেশ জমিদার চৌধুরীর কানে পৌঁছে গেল। সে কি? হরিরামের বাড়িতে একটা বানর আছে যে মানুষের মতন কথা বলে। হ্যাঁ জমিদার মশাই, আমি নিজে দেখেছি, তাকে কথা বলতেও শুনেছি। প্রথমবার তো আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম। তাহলে তো তাকেই বানর নিয়ে তামাশা করা উচিত, তার আয় তো ভালোই হবে। এইটা একেবারে আপনি ঠিক বলেছেন জমিদার মশাই। জমিদারের হাসি কিছুক্ষণ চলল, তারপর তিনি গম্ভীর হয়ে গেলেন। এই হরিরামের জমির ওপর আমার অনেক দিন ধরেই নজর আছে। বাকি সবাই তো আমার কাছ থেকে ঋণ নিয়ে গেছে, সবাই আমার কাছে ঋণী, কিন্তু এই হরিরাম কখনো মাথা নোয়ায়নি। তার জমি উর্বর জমিদার মশাই, বন্ধা জমিতেও ফসল ফলে। এর মাটির কোনো খেল নেই ভীমা, এটা তার ভাগ্য আর নক্ষত্রের জোর। যেদিন তার নক্ষত্র পড়বে সেদিন এই ক্ষেত আমার হবে, আর হরিরাম থাকবে আমার পায়ের তলায়। সময় এইভাবেই কেটে যেতে লাগলো। একদিন হরিরাম এবং গোলু যখন ক্ষেত থেকে বাড়ি ফিরল, তখন উঠোনে বসে থাকা অর্চনাকে দেখে দুজনের মুখে চিন্তার রেখা ফুটে উঠল। অর্চনা, অর্চনা, কি হয়েছে? এ কেমন কাশি? কয়েকদিন ধরে কাশি হচ্ছে, এখন তো দিন দিন আরো বাড়ছে। হরিরাম, এটাকে অবহেলা করো না, কোনো ভালো বৈদ্যকে তৎক্ষণাৎ ডাকা উচিত। হরিরাম দেরি না করে গ্রামের একজন বৈদ্যকে ডেকে আনলেন। বৈদ্য অর্চনাকে মনোযোগ দিয়ে দেখলেন। হরিরাম, এর একটি অদ্ভুত রোগ হয়েছে। সময় মতো চিকিৎসা না হলে এটা প্রাণঘাতী হতে পারে। না বৈদ্যজি, আপনি চিকিৎসা শুরু করুন, আমি কোনো কসুর রাখব না। সেই দিন থেকে হরিরামের সমস্ত অর্থ তার স্ত্রীর চিকিৎসায় ব্যয় হতে লাগলো। সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল এবং একদিন এমন এলো যখন তার সমস্ত জমানো পুঁজি শেষ হয়ে গেল। সেদিন হরিরাম বাড়িতে একা বসেছিলেন। এমন মনমরা হয়ে বসে থেকো না, আমি নিজে থেকেই সেরে উঠব। অর্চনা, অর্চনা, এমন বলো না অর্চনা, আমি তোমাকে এই অবস্থায় দেখতে পারি না।
তাহলে এখন কি করবে? যা কিছু ছিল সব তো আমার চিকিৎসায় লাগিয়ে দিয়েছো। এখন তো বীজ কেনার টাকাটাও নেই। হরিরাম মাথা নিচু করে বসেছিলেন, তখনই গোলু দৌড়ে এলো। হরিরাম, হতাশ হয়েও না। তোমার ওই দুই ভাই এই গ্রামে থাকে আর তারা তোমার থেকেও ধনী। তাদের কাছে সাহায্য চাও না কেন?